সম্মানীয় সঞ্চালক, এখানে উপস্থিত আমার বন্ধু বক্তাগণ, আমার সামনে উপস্থিত আমার সহযোদ্ধাগণ, আমার আত্মীয়রা, আমার বন্ধুরা, আমার ছোট ছোট যে মায়েরা এসছে তারা এবং যে বোনেরা এসছে তারা, সকলকে আমি সম্বর্ধনা জানাচ্ছি। আমি আপনাদের কাছে যে আলোচনাগুলো হয়েছে ছাড়া একটু অন্য একটা কথা বলি। আপনারা তো প্রত্যেক বছরই ওনার জীবন সম্পর্কে অনেক কিছু শোনেন এবং এখন আমাদের কি করণীয় তাও আপনারা জানেন। আপনারা অনেকেই এখন ভালো আম্বেদকর পড়াশোনা করেন বলে আমার ধারণা, কারণ আমার যে ছোট্ট একটা আম্বেদকরের বই আছে, আমি দেখেছি তার 7টা এডিশন হয়ে গেল। অর্থাৎ লোকে না নিলে এডিশন হতো কেমন করে, লোকে নেয়। ওর একটা বড় বিষয় আছে ওই বইটা, যে আম্বেদকরের যে যত রচনাবলীগুলো আছে, যত লেখা আছে, তার বর্ণনা তার ভিতরে দেয়া আছে। ওটা হিন্দি এবং বাংলা দুটোই আছে। তাতে কি হয় যে একজন মানুষ তার জীবনের সঙ্গে সঙ্গে কর্মপ্রবাহ বন্ধ হয়ে যায় যখন তিনি বিদায় নেন, কিন্তু তার লেখনী থাকে। যেমন প্রেমচন্দ আছেন, যেমন রবীন্দ্রনাথ আছেন, যেমন নজরুল ইসলাম আছেন। আমরা তাদেরকে নেই পৃথিবীতে, কিন্তু তাদেরকে আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তাদেরকে আমরা পরিচিত হতে পারি, তাদের জানি, তাদের ভাবনা আমরা গ্রহণ করতে পারি তাদের লেখনীর ভিতর দিয়ে। ওই লেখনীর একটা অংশ আছে, ওই উনি যখন, আমি একটা সেই রচনাটা আপনাদের কাছে একটু পরিচিত করাবো। ভারতবর্ষে কেন পৃথিবীর আমার মতে এখনো পর্যন্ত প্রায় শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। উনি আমাদের মুক্তিদাতা। বিশেষ করে ভারতবর্ষের 90% মানুষের যে অধিকার ছিল না, সেই অধিকার উনি আমাদের সংবিধানের ভিতর দিয়ে প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠার আগে উনি ভারতবর্ষকে ভালো করে চিনেছেন। এই ভারতবর্ষকে চিনবার পরে তা আবার আমাদেরকে চিনিয়েছে। এই কাজটার জন্য তাকে নিজেকে ভয়ানক প্রস্তুতি নিতে হয়েছে। কোন আম্বেদকর? যে আম্বেদকরকে স্কুলে ঢুকে আলাদা বসতে হতো, যে আম্বেদকরকে লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হতো না, যে তার প্রিন্সিপালের নিজের ব্যক্তিগত গ্রন্থাগার থেকে পড়াশোনা করেছিলেন কলেজে পড়বার সময়। তার আগে তো তার বাবা যা দুটো একটা বই আনতেন তাই তিনি পড়তেন, বই ছিল না। আমাদের এখন তো বই আছে, আমরা পড়ি না, আপনার ছিল না। এই মাত্র প্রায় 150 বছরের ভিতরে ভারতবর্ষ কেন পৃথিবী একটা ভয়ানক পরিবর্তন হয়ে গেছে। আমাদের লক্ষ্মীকান্ত বাবু বলেছেন যে এই যে আমাদের যে বড় পরিবর্তন টেকনোলজিক্যাল, এটাকে অস্বীকার করলে তো হবে না। তার আপনি ভাবেন সেই 150 বছর আগের একজন মানুষ, তখন তাকে হারিকেনও ছিল না, কুপির আলো বলে যে সেই রকম একটা আলোতে তাকে পড়তে হয়েছে। যখন সে চাল পট্টিতে, তাদের যেখানে পট্টিতে সেখানে তার বাবা ছিলেন, সেখানে তার থাকতে হতো। কিন্তু তাকে সংস্কৃত পর্যন্ত পড়তে দেওয়া হয় না। তিনি ফার্সি পড়েছিলেন, কারণ তিনি অনার্য, তিনি অব্রাহ্মী, তিনি অবর্ণ হিন্দু, তাই। কিন্তু তিনি অতিক্রম করলেন সেই সমুদ্র। সংস্কৃত ভাষায় যে সমুদ্র রচিত আমাদের প্রাচীন সাহিত্যে, তাকে তিনি অতিক্রম করলেন ব্যক্তিগত উদ্যোগে, ওই ভাষা শিখে এবং ইংরেজিতে পড়ে তাকে তিনি অতিক্রম করলেন, তাকে উল্টে দিলেন। এতদিন পর্যন্ত ভগবানের অস্তিত্ব, এতদিন পর্যন্ত ধর্মের অস্তিত্ব আমাদের কাছে অমোঘ 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 বলে এসেছে, এই হবে, এছাড়া কিছু করণীয় নেই। 3 বর্ণের মানুষের সেবা করা হচ্ছে, 3 বর্ণের কাজ হচ্ছে, অন্য বর্ণের শূদ্রের কাজ হচ্ছে 3 বর্ণের সেবা করা।
ব্রাহ্মণের প্রধানত। এবং এই যে বর্ণ ব্যবস্থা আম্বেদকর বলেছেন, এই বর্ণ ব্যবস্থা কেবলমাত্র ধর্মীয় ব্যবস্থা নয়, এটা অর্থনৈতিক ব্যবস্থা। সমস্ত জমির মালিক প্রধানত ব্রাহ্মণ জমিদাররা। এই সেদিনও এই আমাদের যে দেশ ভাগ হচ্ছে, যে যখন এই 1905-এ আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল, তখন বঙ্গভঙ্গটা রদ করলো কেন? কারণ সব জমিদাররা কলকাতায় থাকে আর তাদের জমি সব পূর্ব বাংলায়, তাদের অধিকার চলে যাবে বলে। পরে দেশ ভাগ হলো, সেটা অন্য কথা, সেটা আমি আর আলোচনা করছি না। আমার আলোচ্য আম্বেদকর। এই যে আম্বেদকর, তিনি কিন্তু আমাদের ওইরকম একটা জায়গায় উপনীত করলেন যে এই বর্ণ ব্যবস্থাটা আসলে জমির অধিকার থেকে 3 বর্ণের মানুষদের সরিয়ে রাখার জন্য, অধিকার থেকে, যেটাকে ক্লাস অ্যাঙ্গেলে বা অর্থনৈতিক বিচারে বা ওয়েস্টার্ন ফিলসফি অনুসারে যেটাকে বলা হয় ক্লাস, এবং তার অধিকারকে বলা হয় ক্লাস ইন্টারেস্ট। সেই জিনিসটাকে উনি আমাদের দেশের বর্ণ ব্যবস্থার ভিতরে আবিষ্কার করলেন এবং আমাদের ভিতরে তা ব্যক্ত করলেন। বর্ণ ব্যবস্থা হচ্ছে শিলীভূত কাস্ট, শিলীভূত ক্লাস। যে ক্লাস সিস্টেমটা ধনী গরিবের, সেটা ভারতবর্ষে বর্ণের ভিতরে একেবারে স্থায়ী রূপে দিয়ে দেওয়া। জগজ্জীবন রাম যত বড় পণ্ডিতই হন আর যত ধনী হন, তা সে যদি একটা মূর্তির উদ্বোধন করে, তা আবার ধুয়ে দিতে হয়, তা আবার পরের দিন গোবর জল দিয়ে ধুয়ে দিতে হয়। এই হচ্ছে আজকের ভারতবর্ষ। এই কদিন আগের আমার মহান নেতা জগজ্জীবন রামের এই অবস্থা। আমার আর একজন রাষ্ট্রপতি যখন বাইরে যায়, তখন তাকে বলে শূদ্র রাষ্ট্রপতি। এই যে আমার রাষ্ট্রপতি বর্তমানে যিনি আছেন, তিনি আমাদের গৌরব, যে আমাদের ট্রাইবাল ঘর থেকে একটা মা, একটা বড় দিদি, তিনি এরকম একজন রাষ্ট্রপতি হয়েছেন। কিন্তু তাকে তো ওই আমাদের এই যে বিশাল আকারের কি সব হচ্ছে, মন্দির হচ্ছে, ওদিকে তার যে ওই সেন্ট্রাল বিস্তা হচ্ছে, তার উদ্বোধনে তাকে যেতে দেয়নি। আপনারা তো চোখের সামনে কালকে দেখছেন, এই আজকে দেখছেন, প্রতিদিন দেখেন। এই হচ্ছে ভারতবর্ষ। উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সেটা। এইবার আমি যে বইটার কথা বলতে চাচ্ছি, সেইটার সঙ্গে বিশেষ করে আমি আজকে খুব উৎসাহিত যে আমার এখানে মেয়েরা আম্বেদকর নিয়ে বলছেন, তারা পড়াশোনা করছে। আপনারা ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে একটু উৎসাহিত করেন, যে যাতে তারা একটু আম্বেদকর চর্চা করে। আম্বেদকরের মতন এরকম বিজ্ঞানবাদী জ্ঞান ভাণ্ডার ভারতবর্ষে নেই। ভালো করে শব্দটা শুনুন। অনেক পণ্ডিত আছে, কিন্তু এই টোটাল জ্ঞান ভাণ্ডারকে বিজ্ঞানবাদী চিন্তায়, বস্তুবাদী চিন্তায়, বাস্তববাদী চিন্তায় এবং ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যথার্থভাবে দেখার মতো লোক প্রায় নেই এই পণ্ডিতদের। এরা তো অধিকাংশ 95% মানুষের ভিতর থেকে ওরা এসছে। আপনি ভাবেন তো, আমার বন্ধু একটা তথাকথিত ব্রাহ্মণ, সে যদি আমার বাড়িতে এসে আমার বাবার কাছে পা এগিয়ে দেয় প্রণাম করার জন্য, বা সে প্রণাম নেয় আমার বাবা, সে আমার বন্ধু ব্রাহ্মণ বলে, তার ভিতরে যে মনুষ্যত্ব থাকে, যে আমার সমান থাকার কথা, সেটা ক্ষমাকৃতি হয়ে যায় কিনা, সেটা ছোট হয়ে যায় কিনা, সেটা নিচু হয়ে যায় কিনা, মানবতার বিচারে সেটা ঘৃণ্য হয়ে যায় কিনা, ঘৃণ্য হয়ে যায় কিনা, বিচার করে দেখুন। আমরা এটা মেনে চলছি। এই দিনে আম্বেদকর কেন দুঃখের সাথে সে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এই জন্য নয় যে ভারতবর্ষের ভিতরে হিন্দু ধর্মের কোনো ভালো লোক ছিল না, ছিল, এখনো আছে, কিন্তু তার যে অন্ধকার দিক, সে আমাকে গলা টিপে ধরছে প্রত্যেক দিন। আপনারা যারা এখানে বা যেখানে চাকরি করেন, তারা তার জীবনে দেখেছেন তো যে কিভাবে আপনাদের নানা রকম পদানত হতে হয়েছে। এই যে আমরা যে আলোচনা বলছি যে টেকনোলজিক্যাল উন্নতি হবে, তার আগে পর্যন্ত আমাদের অধিকার যা ছিল, তা আমাদের ভালো করে গ্রহণ করে নিতে হবে, ভালো করে আদায় করে নিতে হবে। সেই সচেতনতাটা আমাদের থাকতে হবে। ওই আসছে বলে কেবলমাত্র আমার গ্রামের যে একটা গ্রাম সেবিকার কাজ, একটা ছোট্ট একটা শ্রমমজুর জীবন জীবিকার কাজ, সেই কাজের জন্য তার যে অধিকার ছিল যে কাজটা করার, সেটা তো নেই এখন।
তাকে মাইনে দেওয়া হচ্ছে না। যার মাইনে 230 টাকা হওয়ার কথা তাকে 100 টাকা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই অবিচার হচ্ছে, আপনি সংগঠিত না হলে সেই অবিচার রোধ করতে পারবেন না। এবার আমি ওই কথাটা বলি। আম্বেদকর তখন গিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। আপনারা জানেন, ওনার যখন মাত্র 26 বছর বয়স, তখন তিনি তার একজন বড় শিক্ষক ছিলেন। সেই শিক্ষকের নাম হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, তার নাম হচ্ছে অধ্যাপক গোল্ডেন ভাইসারের উদ্যোগে একটা ক্লাস সেমিনার হয়, ক্লাসের যে সেমিনার হয় সেরকম। সেখানে আম্বেদকর একটি প্রবন্ধ পাঠ করলেন 1916 সালে। ওনার জন্ম হচ্ছে 91 সালে। কতটুকু বয়স তাহলে আপনারা বুঝতে পারেন, 26 বছর বয়স। সেই প্রবন্ধটার বিষয় কি? সেই প্রবন্ধটার বিষয় হচ্ছে দ্য কাস্ট ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজম, জেনেসিস এন্ড ডেভেলপমেন্ট, ভারতের জাত ব্যবস্থা প্রসঙ্গে। এত অসাধারণ সে প্রবন্ধ। সেই প্রবন্ধটা তার কয়েকদিন পরেই ওখানকার বেস্ট পত্রিকা ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারিতে ছাপা হলো। এটা কি বিষয়ে? এই যে আমরা ওনাকে ইকোনমিক জানি, আমরা ওনাকে রাজনীতিবিদ জানি, কিন্তু উনি যে একজন শ্রেষ্ঠ সমাজতাত্ত্বিক এবং শ্রেষ্ঠ নৃতাত্ত্বিক, যেটা মানব বিজ্ঞান তাই নিয়ে করে, অ্যানথ্রোপোলজি, তারও একজন যে বড় পণ্ডিত, এটা হচ্ছে তার প্রথম পরিচয়। এবং উনি আর একটা জিনিস, এইটা কিন্তু এই আমাদের মতো যে গবেষকদের, তাদের এটা জানা দরকার, ভালো করে বোঝা দরকার, প্রচার করা দরকার, বলা দরকার যে অ্যানথ্রোপোলজিতেও তিনি পাঠ্য হবেন না। কেন তার লেখা পাঠ্য হবে না? ভারতবর্ষে এই যে বিবাহ পদ্ধতি, উনি বলেছেন যে এই বিবাহ পদ্ধতি এটা একটা সামাজিক, যেটা অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাপার। এই বিবাহ পদ্ধতি, উনি বলেছেন, যদি এই বিবাহ পদ্ধতি হচ্ছে জাত ব্যবস্থার মূলে আটকে আছে। আমরা কি করি? আমরা প্রধানত করি এক জাতের ভিতরে বিয়ে দিই। অর্থাৎ আপনি যদি মাহার হন, আপনাকে মাহারের ভিতরে বিয়ে দিতে হবে। আপনি যদি স্বর্ণকার হন, আপনার স্বর্ণকারের ভিতর বিয়ে দিতে হবে। আপনি যদি কায়স্থ হন, তাহলে কায়স্থর ভিতরে বিয়ে দিতে হবে। এই যে এক বর্ণের ভিতরে বিয়ে দিলে ওই রক্তের যে মিশ্রণের যে জায়গাটা, সেটা মানুষের যে নানা বর্ণে বিয়ে হলে, নানা জায়গার নেতা হলে যে শক্তি বাড়ে, সেটা বাড়ে না। এটা গেল হচ্ছে শারীরিক। আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে ওর ভিতরে একটা সমাজতাত্ত্বিক, অর্থাৎ আমাদের যে সমাজ, আমরা এই যে বিয়ে পদ্ধতি, এই যে শ্রাদ্ধ পদ্ধতি, এই যে অমুক পদ্ধতি, তমক পদ্ধতি আমরা মেনে চলি, এটা বলে সামাজিক পদ্ধতি, সমাজ বিন্যাস। এই পদ্ধতিগত ভাবে এটা একটা ভয়ঙ্কর ভাবে অসুস্থতা ছড়ায় এবং কোনোদিনই বর্ণ ব্যবস্থা ভাঙার দিক থেকে, অবলুপ্ত করার দিকে, অ্যানিহিলেশন অফ কাস্টের দিক থেকে তা কোনোদিন হবে না যদি এটা করা যায়। এই থিসিস ভারতবর্ষে আর কেউ দেননি, বরঞ্চ অন্যান্য বড় বড় পণ্ডিতেরা, তারা কিন্তু ওর ভিতরেই ওটাকে রেখে যা করার তা করেছে। কাউকে ছোট করছি না, কিন্তু শুধু যদি নৃতত্ত্বের দিক থেকেও দেখেন, উনি তো বড় অর্থনীতিবিদ, বড় ভারত তত্ত্ববিদ, উনি বড় রাজনীতিবিদ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সংবিধান তিনি আমাদের উপহার দিয়েছেন। এত সত্ত্বেও এই কথাটা আমি আপনাদের, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। ওই রচনাবলীর ওই অংশটা, ওই যে প্রথম যে বইটা তিনি 26 বছর বয়সে লিখলেন, যা প্রকাশিত হলো, সেইটা নিয়ে আমি আপনাদের কাছে এই সাবমিশনটা, এই নিবেদনটা আপনাদের কাছে রাখলাম, আপনারা একটু বুঝে দেখবেন। আমি দ্বিতীয় কথা বলতে চাই, সংরক্ষণ। এটা ঠিক যে চাকরি নেই তার সংরক্ষণ কি, এটা ঠিক যে সংবিধান, আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে আমরা যথার্থে মান্য করছি না। আমি রাজনীতির কথায় যাব না, কোন দল স্টেটে, কোন দল কেন্দ্রে, আমি সেসব একদম কথা বলছি না। আমি শুধু এই কথাটা বলছি, যে সংবিধানটা আম্বেদকর আমাদের দিয়ে গেছিলেন, তার দ্বারাই তো আমার প্রধানমন্ত্রী, তার দ্বারাই তো আমার মুখ্যমন্ত্রী, তার দ্বারাই তো আমরা যারা যেটুকু অধিকার পাই। যে আপনি যে একটা চাকরি করেন, আপনাকে যে মাইনে দিতে বাধ্য হয়, ওই সংবিধানে যে অধিকার আপনার আছে, সেই অধিকার হিসেবে
আপনি এখানে জয়েন করেছেন, আপনি ওই দিন থেকে ওই দিন মাইনে পাবেন, এটা নির্ধারিত। এটা না হলে সংবিধান অনুসারে আপনি শাস্তি প্রাপ্ত হবেন। যদি আমরা সংবিধানটাকে জলের মতন ফেলে দিই, যদি ছেঁড়া পাতার মতন উল্টে দিই কালকে যদি প্রত্যেকদিন চেঞ্জ করতে থাকি, তাহলে থাকবে থাকবে না। এটা কিন্তু এক ধরনের রাজনীতি যারা করেন তারা কিন্তু এই সংবিধানটাকে একেবারে ছেঁড়া পাতার মতন ফেলে দেওয়ার চেষ্টা করছিল, করছে এবং করবে। কেন? তারাই এই যে নিম্ন বর্ণের জন্য যে সংরক্ষণ, এই সংরক্ষণ নিয়ে আমার একটা আলাদা কথা আছে, শুনে নিন। আপনারা তো সবাই জানেন, এখন তো আম্বেদকর বিষয়ে বলা কঠিন, কারণ সবাই সবকিছু জানা। এই যে সংরক্ষণ আপনারা কতদিন পাচ্ছেন? যদি ভারত আইনে, ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে বলি, তাহলে 35 সাল থেকে। তার আগে 21 সালে বরোদায় হয়েছিল, এবং ওই যে রাজা তিনি গায়কোয়াড় তিনি দিয়েছিলেন, তিনি লন্ডন বসে ওটা ঘোষণা করেছিলেন 50% রিজার্ভেশন তাদের জন্য। এখানে না, তাই নিয়ে আন্দোলন হয়েছিল, তবু ওটা এফেক্টেড হয়েছে, ওটা হয়েছে। এইবার আমি বলি, সেটা মাত্র ধরে নিন যদি 35 সাল থেকেও হয়, প্রয়োগ হয়েছে স্বাধীনতার পরে। এই স্বাধীনতার পরে প্রয়োগ হলেও ঠিক মতন প্রয়োগ হয়নি। এখনো তো ঠিক মতন আপনারা প্রমোশন পান না। 100 পয়েন্ট রোস্টার, 50 পয়েন্ট রোস্টার, কত কিছু হচ্ছে, এবং তার জন্য আমাদের কত ধরনের শেখানো হয়। এসে দেখা যায় যে ব্যাকলগ পড়ে আছে, কারা যাচ্ছে না। একমাত্র কিছু মনে করবেন না, পলিটিক্যাল কথা নেবেন না, রাজীব গান্ধীর সময়ই একমাত্র ব্যাকলগ হয়েছিল, এবং ব্যাকলগ হওয়ার জন্য ব্যাংকে বা অন্যান্য ক্ষেত্রে সব জায়গায় স্পেশাল ড্রাইভ হয়েছিল। এবং আমার আর একটা আমি বলতে পারি একটা কথা, আমি তো কলকাতায় প্রেসিডেন্ট জয়েন্ট রেজিস্ট্রার, সেই সময় কিন্তু কলকাতা কলেজ সার্ভিস কমিশনে আমরা 1.5 বছরের ভিতরে 940 জন স্পেশাল ড্রাইভ কলেজে আমরা নিয়েছিলাম সেই সময়। তাছাড়া এমনকি সেটা মায়াবতী রাজ্যে হয়নি, কারণ দোষ দিচ্ছি না। কারণ যদি আমরা সচেতন থাকি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে দাবি করতে পারি, আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত ছেলেরা সব জায়গায় জেগে উঠে সেটা করেছিল। তৎকালীন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে এখানে ধরা হচ্ছে, ওখানে ধরা হচ্ছে, ওখানে ধরা হচ্ছে ইত্যাদি করে ওইটা করা গেছিল। এই যে স্পেশাল ড্রাইভ হয়েছিল, সেই স্পেশাল ড্রাইভে চাকরি ছিল এবং আমার ছেলেরা চাকরি পেয়েছিল। এটা আমি আপনাদের বলতে চাই, এই সুযোগটা এখনো কি নিয়োগ হয় না? এখনো কি এই যে হাজার হাজার ছেলেরা যে রাস্তায় বসে আছে, তারা ঠিক মতো নিয়োগ হলে যেত না, এবং তার পাশে সেখানে আমাদের কিছু ছেলে মেয়ে চাকরি পেত না? পেত। এই চাকরির এই জায়গাগুলোকে, রিজার্ভেশনের এই জায়গাগুলোকে সাথ নিয়ে আন্দোলন করে রক্ষা করতে হবে, চাকরিও রক্ষা করতে হবে। এবার না হলে আমার আপনার ঘরের ছেলেরা কালকে রাস্তায় গিয়ে মস্তান হবে আর সিন্ডিকেট করে বানাবে, করতে দেওয়া যাবে না। এইবার আমি বলি, তার উপরে আবার কি এলো? হঠাৎ এলো উচ্চ বর্ণের জন্য সংরক্ষণ। এসছে তো উচ্চ বর্ণের কারা পাওয়ার কথা? গরিবরা। গরিব মানে কি? পভার্টি লাইনের নিচে যারা। কিন্তু এই যে 10% রিজার্ভেশন যে গরিবের জন্য করেছে, এটার মিনিমাম আয় কত জানেন? মাত্র 8 লক্ষ টাকা। কি পভার্টি লাইনের নিচে 8 লক্ষ টাকা যদি হয়, তাহলে তার মাসে কত মাইনে হচ্ছে? 60-80 হাজার টাকা যে মাইনে পায় সে গরিব, আর তার জন্য স্পেশাল ড্রাইভ করে তাকে রিজার্ভেশন দিতে হবে। যে রিজার্ভেশন আমাদের এতদিনে 75-76 বছরে আমাদের এখনো পূর্ণ হয়নি, এখনো সব জায়গায় ব্যাকলগ, এখনো নানা জায়গায় চাকরি নেওয়া হচ্ছে না, কিছু কাছে তাও নেওয়া হচ্ছে না। এই কথাটা আমি আপনাদের বোঝাতে চাই, বলতে চাই, নিবেদন করতে চাই। আমি বেশি সময় নেব না। আজকে আমার একটু ভুল হয়েছে, আমি আর একটু আগে এলে ভালো হতো, আপনাদের সাথে আরো কথা আলোচনা করতে পারতাম। একজন মাত্র লোক, আম্বেদকর, বিশাল আন্দোলন তখন আমাদের এখানে গড়ে ওঠে। উনি বললেন, যা জমি লাল খুলে দিতে হবে, একসাথে কোঅপারেটিভ করতে হবে, জমিকে ঘোষণা করতে হবে আমাদের দেশে যে এটা হচ্ছে একটা ফার্ম ইন্ডাস্ট্রি। যেমন করে চা বাগানের শিল্প, তো চা শিল্প, ওখানে তো গাছপাতা হয়, শিল্প। তার ধান হলে তার শিল্প হবে না কেন? কিভাবে হবে? ওখানে জমি কৃষকদের, রাজ্যকে, রাষ্ট্রকে
অধিগ্রহণ করে কৃষকের ভিতরে সমবায় করে ছেড়ে দিতে হবে। তারা চাষ করবে, তারা তার জন্য তারা তার থেকে আয় পাবে, তারা করবে। এই যে যে কথাটা, এই কথাটা জাপানে একটু শুরু হয়েছিল, তাছাড়া পৃথিবীতে হয়নি। কবে লাঙল যার জমিদার কথা বলা হয়, কিন্তু তাতেই কি সমাধান হবে? হবে না। যদি না তার জমির অধিকার তাকে সেইভাবে দেওয়া হয়, ওই ভিক্ষার মতন দেওয়া না, 6 কাঠা জমি 5 কাঠা জমি এরকম নয়, কোঅপারেট করে মালিক করে দিতে হবে তাদেরকে, তাহলেই হবে। এটা বুঝবেন। গ্রামে যার 50 বিঘা জমি আছে আর যার 5 কাঠা জমি আছে, এই দুইজন মানুষের সম্মান কি সমান? আমাদের দেশে নয়। তাহলে এই সমান যদি না হয়, তার যে একটা এই বর্ণ ব্যবস্থা বাদ দিন, তারপরে অর্থ ব্যবস্থার কথা বলছি, তাতেও কিন্তু গ্রামের যে একটা গড়ে ওঠে। এবং আপনারা জানেন যে আমাদের ভিতরে একটা সমাজ আছে, তাদেরকে বলে কৈবর্ত বা মাহিষ্য। তারা কিন্তু এখনো আমাদের দেশে আমাদের মতন অস্পৃশ্য না, তারা জলচল। তাদের সাথে ব্রাহ্মণরা তাদের বাড়িতে যায় কেন? তারা নায়ক টাইপ হয় জমিদারদের, ওই মাহিষ্যদের একটা অংশ। এখানেও আমার বন্ধুরা আছে, তারা কিন্তু বেসিক্যালি এককালের তথাকথিত নিম্নবর্ণ, কিন্তু ওই নানা সুযোগ সুবিধার জন্য, জমির অধিকার ইত্যাদির জন্য তারা ওই জায়গায় উন্নীত হয়েছে। এই যে যে জায়গাগুলো হয়েছে, এটাও কিন্তু আম্বেদকরের চোখে পড়েছিল, এটা উনি দৃষ্টিতে এনেছেন। আমি একটা কথা বলে, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করবো, আমার আমার জায়গায় একটু যেতে হবে। সেটা হচ্ছে এই, ধরেন একজন মানুষ, তিনি সংস্কৃত পড়তে না পড়লেও সংস্কৃত পড়লেন, পড়ে শাস্ত্রকে ব্যাখ্যা করলেন যে এই শাস্ত্র এইরকম। এমনকি উনি কি করলেন, 1927 সালে যখন ওই জল, ওই জারবেদায় যখন ওই 14 পুকুরের ওখানে যখন তিনি জল স্পর্শ করতে যান, মানে যদি সরকারি জলাশয় হয় সেখানে সবাই যেতে পারবে, এইটা তিনি প্রতিষ্ঠার জন্য 10,000 লোক নিয়ে সেখানে গেলেন ওটা করতে এবং ওটা স্পর্শ করতে। ওখানে গিয়ে 27 সালের 25শে ডিসেম্বর তিনি একটা বিপ্লবী কাণ্ড করলেন। কি? মনুসংহিতা পুড়িয়ে দিলেন। মনুসংহিতা পড়ালে, একটা বই পড়ালে তাতে কিছু হয় না, হাজার হাজার সংহিতা ছাপা হবে, তা নয়। উনি প্রতীক কি এই কাজটা করলেন, দেখো এই শাস্ত্রটাই ভারতবর্ষকে, গোটা ভারতবর্ষকে একেবারে খণ্ড বিখণ্ড করে বর্ণে বর্ণে ভাগ করে দিয়েছে। এবং এই মনুশাস্ত্রই, এই বর্ণ ব্যবস্থা এমনকি করে মানুষের ভিতরে অনৈক্য আনার ফলে হিন্দুরা কখনো ঐক্যবদ্ধ হতে পারে না। তাই যে কোনো জাতি আসে তারা তাকে পরাজিত করে যায়। এবং আপনারা জানেন, মুসলিম যখন আমাদের দেশে এলো, তখন কজন ওই ঘোড়া চালিয়ে এসেছিল? বখতিয়ার খিলজি যখন বেঙ্গলে ঢোকে, মাত্র 12টা ঘোড়া। এক পাইতে ঢুকলো, লক্ষণ সেন আর এক পাইতে পালিয়ে গেল। অর্থাৎ সমাজটা তো খণ্ড খণ্ড, কেউ তো কারোর জন্য পাহারা দিচ্ছে না। সব ভাই যদি নিজেরা মারামারি করতে থাকে, তাহলে সেই বাড়ি যদি ডাকাত পড়ে, তাহলে ভাববে আমার ছেলেটাকে নিয়ে আমি পালাই। কিন্তু বাড়িটা যদি ঐক্যবদ্ধ হয়, তারপরে বাবার ছেলে সবাই এই বাড়িটাকে রক্ষা করবো, তখন যে সবচেয়ে আগে যায় সে মারা যেতে পারে, কিন্তু বাড়িতে রক্ষা হয়ে যায়। সেই বোধটাই আমাদের ভিতর থেকে নষ্ট করে দিয়েছে কাস্টিজম। ভারতবর্ষের প্রগতি যদি কোথাও আটকে থাকে, তাহলে সে হচ্ছে এই কাস্টিজমে। এটা কেবল আম্বেদকর বলেননি, এটা কার্ল মার্কস বলেছেন, এটা রবীন্দ্রনাথ বলেছেন, এমনকি গান্ধীজি সে পর্যন্ত তা স্বীকার করেছেন। তাই জন্য তিনি কাস্টিজম মানতেন না, তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তার কিছু কন্ট্রাডিকশন ছিল, সেটা মানতে। আমি এই জায়গায় এই কথাটা বলতে চাই, একজন আম্বেদকর জন্মালে যদি এত কিছু আমরা দেখতে পাই, মনে হয় যেন একটা সূর্য উদিত হয়েছে, সমস্ত অন্ধকার যেন বিদূরিত হচ্ছে। আমি আপনাদের কাছে একটি আবেদন রেখে যাব, আপনারা ঘরে ঘরে আম্বেদকর জন্মদিন, আমার মা আম্বেদকর, আমার বাবা আম্বেদকর তৈরি করুন। যদি তা করতে পারেন, পারফেক্টলি ছেলেদের শেখাবেন, নকল করে পরীক্ষায় পাস করুন আর অমুক স্যারকে ধরে অমুক জায়গায় নেতা হয়ে যাক, এটা করবেন না। এটা কখনো জাতির উন্নতি হয় না। আম্বেদকর তৈরি করেন সৎ, বলিষ্ঠ,
শিক্ষিত সাহসী, যে চাকরির লোভে নিজেকে আমেরিকায় বসে যদি সে বড় চাকরি করতো তাহলে সারা জীবন চাকরি করতে পারতো, মানে বিশাল ভাবে। তা তো করেনি, সে এসে গ্রামে গঞ্জে ঘুরেছে। আপনি জানেন একটা কমিটি, অ্যানথ্রোপোলজিক্যাল একটা কমিটিতে ব্রিটিশ গভর্নমেন্ট তখন এখানে তাকে একটা মেম্বার করেছিল এবং সার্ভে করার জন্য তিনি যাচ্ছিলেন। যখন তিনি বিজয়ারা যা ঠিক করলেন, মারোয়ারা রাজ্যে যা ঠিক করলেন, তখন একটা টাঙ্গিতে উঠলেন। সেই টাঙ্গিতে নিচ্ছিল না কোনো কাস্ট, হিন্দু টাঙ্গিওয়ালারা তাকে নিচ্ছিল না। তারপর দলিতদের একজন টাঙ্গিওয়ালা ওটা নিচ্ছিল, সে আবার ভালো চালাতে পারে না, টাঙ্গিটা থেকে তিনি পড়ে যান এবং বহুদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। এই হচ্ছে একজন মানুষ যে ভারতবর্ষের শ্রেষ্ঠ সুখ ভোগ করতে পারতেন, আজকে সবচাইতে শ্রেষ্ঠ সাফারি গ্রহণ করে ভারতের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এইরকম ছেলে যদি ঘরে ঘরে আমরা জন্ম দিতে পারি, তাহলে আগামী ইলেকট্রনিক্স আসুক আর ইলেকট্রনিক বিপ্লবী হোক, যা হবে হোক, তার ভিতর দিয়ে আমাদের ৮০ ভাগ মানুষ ভারতবর্ষের রক্ষা করবে এবং সেদিন ভারতবর্ষ আমাদের হবে, আমাদের হবে, আম্বেদকরের হবে। জয় ভীম, জয় ভারত।